শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। দুর্নীতি কমানো ও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে চাইলেও বিভিন্ন কারণে সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে এক অনুষ্ঠানে চুক্তি সই করে 7টি সিটি কর্পোরেশন ও 4টি ব্যাংক বিনিয়োগকারীদের দ্রুত সেবা দিতে বিডার ওএমএস কাজ করলেও কাঙ্ক্ষিত সেবা দিতে না পারার অভিযোগ স্বীকার করে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, এখনও বিনিয়োগকারীদের সিমলেস সেবা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে এসব সেবার বাস্তব ব্যবহার নিশ্চিত করতে জনসচেতনতা ও নিয়মিত মনিটরিংয়ের ঘাটতি রয়েছে বলেও স্বীকার করেন বিডার চেয়ারম্যান। বলেন, শুধু সক্ষমতা বাড়ালেই হবে না, সব পক্ষকে এই সেবা ব্যবহারে আরও সচেতন হতে হবে। 11টা প্রতিষ্ঠান যদি এখান থেকে কোনো ধরনের বেনিফিট না পায় বা 11টা প্রতিষ্ঠানের ব্যবহারকারীরা, প্রতিষ্ঠানের যারা কাস্টমার, তারা যদি আমাদের এই প্রসেসের থ্রুতে কোনো বেনিফিট না হয়, 1 বছর পরে গিয়ে আমরা দেখলাম যে আসলে কোনো কাজই হলো না, তাহলে সেটা আসলে তাহলে আমাদের এত কষ্ট করার কোনো মানে থাকবে না। আমাদেরকে একটু শুধুমাত্র ইমপ্লিমেন্ট করা হয়েছে, এখানে থেমে গেলেই চলবে না। এরপরে হচ্ছে গিয়ে যে এরপরে তাদের যে অ্যাওয়ারনেস বিল্ডিং এর পিসটা এবং একই সাথে আমাদের মনিটরিং পিসটা, এই দুইটা পিস একটু এনশিওর করতে হবে। ভারত থেকে সুতা আমদানিতে শুল্ক আরোপের সিদ্ধান্ত তৈরি পোশাক শিল্পের জন্য মহা বিপর্যয়কর। অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহার না হলে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে পোশাক শিল্প মালিকদের শীর্ষ 2 সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে শিল্প উদ্যোক্তারা এই কথা বলেন। এ সময় তারা বলেন, স্থানীয় সুতা উৎপাদকদের সুরক্ষা দিতে তাদের জন্য একচেটিয়া বাজার তৈরির সুযোগ করে দেয়া হচ্ছে। সুতা আমদানির স্বাভাবিক চিত্রকে নেতিবাচকভাবে উপস্থাপন করে পোশাক খাতকে ঝুঁকিতে ফেলা হচ্ছে, যা এই খাতের জন্য অশনি সংকেত। এছাড়াও সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার করলে পোশাক খাত মুখ থুবড়ে পড়বে। তাই সরকারি মধ্যস্থতায় বস্ত্র তৈরি পোশাক উভয় পক্ষকেই সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান জানান তারা। ডেফিনেটলি স্পিনিং মিল ভালো নেই, তাদের সুতা বিক্রি হচ্ছে না। কিন্তু বিক্রি কেন হচ্ছে না সেটাকে আমলে নিয়ে তাদেরকে ইনসেন্টিভ দেন, বা যেটা ইতিমধ্যে আপনাদের ওখানে বলেছে যে আপনি দেখেন গ্যাস বিলের মূল্যটা যখন 12 টাকা থেকে 30 টাকা করলো, তখনই তো আমাদের এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি এই বিশাল একটা চাপে পড়ে গিয়েছিল। দেশীয় স্পিনিং শিল্পের অস্তিত্ব রক্ষা, রপ্তানি খাতে মূল্য সংযোজন বাড়ানো এবং এলডিসি উত্তরণ ও পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত সুতা আমদানিতে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে সরকার। গত 12 জানুয়ারি স্বাক্ষরিত বাণিজ্য মন্ত্রণালয়ের এক চিঠিতে এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ ট্যারিফ কমিশনের সুপারিশ এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের আহ্বানের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে শিল্পের সুরক্ষা, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, দেশীয় সক্ষমতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। মন্ত্রণালয় মনে করছে, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশীয় টেক্সটাইল শিল্প সুরক্ষিত হবে এবং এলডিসি উত্তরণ পরবর্তী বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় বাংলাদেশের প্রস্তুতি আরও শক্তিশালী হবে। দর্শক, তৈরি পোশাক খাতের ব্যবহারকৃত এই সুতা এবং সুতার ব্যবহার, আমদানি, এসব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। বহুমুখী চ্যালেঞ্জে টেক্সটাইল খাত, এ বিষয়ে আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে আছেন বিটিএমই এর পরিচালক জনাব প্রকৌশলী জনাব রাজীব হায়দার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। যে বিষয়গুলো আপনি ইতিমধ্যে নিউজে দেখেছেন যে আপনাদের এই বন্ডেড ওয়্যারহাউসের সুতা আমদানিতে বন্ড প্রত্যাহার করা হয়েছে, এই বিষয়টি নিয়ে আমরা শুরু করতে চাই। আসলে এটি হওয়াতে এই খাতের জন্য কতটা সুবিধা হয়েছে বলে মনে করেন? ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং খুবই একটি খুব বার্নিং একটা ইস্যু নিয়ে আজকে আমরা আলোচনায় এসেছি। আমার মনে হয় আমি চেষ্টা করব এ ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা সবাইকে দেওয়ার জন্য। যে আমি বিটিএম এর বোর্ডের একজন সাবেক পরিচালক,
তা সেই ক্ষেত্রে আমি যদি বিটিএম এর সংশ্লিষ্টতার আমাদের অর্থনীতির ক্ষেত্রে দু একটা লাইনে বলতে চাই। আমরা বিটিএমএ হলো বাংলাদেশের গার্মেন্টস এবং নিটওয়্যার সেক্টরের জন্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলোর অ্যাসোসিয়েশন। ওনাদের যে প্রয়োজনীয় সুতা এবং কাপড়ের সরবরাহটা হয় সেটা কিন্তু আমাদের অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত মিলগুলো থেকে হয়ে থাকে। আমাদের এই অ্যাসোসিয়েশনে প্রায় $23 বিলিয়ন মতো ইনভেস্টমেন্ট আছে, $23 বিলিয়ন। আমাদের 30 লক্ষ লোক প্রত্যক্ষভাবে আমাদের কর্মসংস্থানে জড়িত। আমাদের জিডিপিতে অবদান 13%। সো এত বড় একটা সেক্টর ইনভেস্টমেন্ট হিসেবে যদি বলেন, দিস ইজ দ্য সিঙ্গেল লার্জেস্ট ইনভেস্টমেন্ট সেক্টর ইন বাংলাদেশ। সো এই সেক্টরের ব্যাপারে কখনো ডিসিশন নিতে হলে বা কোনো স্ট্র্যাটেজিক ডিসিশন নিতে গেলে খুব ভেবেচিন্তে ডিসিশন নিতে হয়। আজকে যে সুতার ইস্যুটার উদ্ভব হয়েছে এটা কিন্তু রাতারাতি হয়নি। গত 2.5 থেকে 3 বছর যাবৎ আমরা সরকারের নীতি নির্ধারণী মহলে এই কথাগুলো বারবার বলে আসছিলাম যে আমরা আমাদের পার্শ্ববর্তী কম্পিটিটিভ দেশগুলো থেকে কম্পিটিশনে পিছিয়ে আছি। কেন পিছিয়ে আছি? এটার কারণটা কিন্তু আমাদের সক্ষমতার অভাব না, বা আমাদের এফিসিয়েন্সির অভাব না, আমাদের টেকনোলজিক্যাল ইনোভেশনের অভাব না। সব দিক থেকে আমরা এখন সবার সমকক্ষ, কিন্তু আমাদের গ্যাস বিদ্যুতের সংকট এবং সবচেয়ে বড় সংকট যেটা হচ্ছে পলিসিগত সংকট। দেখেন পার্শ্ববর্তী দেশে যেভাবে তাদের টেক্সটাইল শিল্পকে প্রণোদনা দেওয়া হয়, আমাদের পার্শ্ববর্তী দেশে যেসব প্রণোদনা প্যাকেজ আছে, ওরা এক্সপোর্ট করলে ডাইরেক্ট এক্সপোর্ট ভ্যালুর উপর রোড ট্যাপ নামে একটা ইনসেন্টিভ পায়। তাদের প্রভিন্সিয়াল অনেক পলিসি স্ট্র্যাটেজিজ আছে যেখানে তারা ইন্টারেস্টের উপর প্রায় 5 থেকে 6% সাবসিডি পায়। ক্যাপিটাল ইনভেস্টমেন্টের উপরে তারা সাবসিডি পায়। তারা যদি কোনো জায়গায় জমি কিনে ফ্যাক্টরি করতে চায় সেখানে জমির মূল্যের উপর তাকে রেয়াত দেওয়া হয়। এই যে এতগুলো কথা আমি বললাম, এই একটা আলোচনাতে আমার 1 ঘন্টা লাগবে। এত পলিসি সাপোর্ট পেয়ে তাদের আমাদের থেকে প্রতি কেজি সুতাতে প্রায় 40 থেকে 50 সেন্টের একটি কস্ট অ্যাডভান্টেজ পায়। এবং আপনি জেনে অবাক হবেন, পাশের দেশ তাদের আভ্যন্তরীণ বাজারে 30 কাউন্টি সুতো যে দামে বিক্রি করে, এক্সপোর্টের বাজারে মানে আমাকে যখন উনি এক্সপোর্ট করেন সেটি তার কম দামে বিক্রি করেন। তাহলে উনি কীভাবে আভ্যন্তরীণ বাজারের চেয়ে এক্সপোর্টে উনি কম দামে সুতা বিক্রি করছেন? তার মানে ওনার যে পলিসি সাপোর্টগুলো আছে, ওনার যে ইনসেন্টিভসগুলো আছে, সে ইনসেন্টিভাইজড হয়ে সে আমাকে এখানে এই দামে সুতা বিক্রি করতে পারছেন। আমি বলতে পারি প্রকারান্তর এটা একটা ডাম্পিংয়ে সামিল। তো এরকম একটি অসম প্রতিযোগিতায় যখন আমাদের বস্ত্রশিল্প পড়বে তখন তো সে আর পেরে উঠতে পারবে না। আমাকে বারবার যদি বলা হয় আমার সক্ষমতা নেই, এটি ভুল। আমরা আসলে অসম প্রতিযোগিতার শিকার। আমাদের ক্ষেত্রে কি হয়েছে দেখেন, যেখানে পার্শ্ববর্তী দেশ তার ইনসেন্টিভগুলো 2002 থেকে ক্রমান্বয়ে বাড়িয়ে যাচ্ছে, প্রতি 6 মাস 1 বছর পর পর সে তার পলিসি রিভাইজ করছে, প্রতি কেজি সুতাতে সে 11 রুপি করে ইনসেন্টিভ পাচ্ছে এক্সপোর্ট করলে। সেখানে আমাদের ইনসেন্টিভ লোকাল সুতা ইউজ করলে গার্মেন্টস এক্সপোর্টাররা যেখানে 5% ইনসেন্টিভ পেতেন সেটি কমে 1.4% করে দেওয়া হয়েছে। আমার ইনসেন্টিভ উইথড্র হচ্ছে, ওনার ইনসেন্টিভ বাড়ছে। তাহলে উনি কেন আমার এখানে সুতা ইউজ করবেন? আমাকে আপনি আগুনে ফেলে দিয়ে কারোর সাথে প্রতিযোগিতায় আমার সক্ষমতা নেই বলে আমাকে দোষ দিতে পারেন না। এখন যেটা হলো, মানে এই যে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, এটি আপনাদের জন্য এখন কতটা সুবিধা বয়ে আনবে বলে মনে হয়? আমি মনে করি একটা সময়োপযোগী সিদ্ধান্ত। আপনি একটি দেশীয়, আজকে পৃথিবী জুড়ে কোন দেশটা নাই যে তার দেশীয় শিল্পকে সুরক্ষা দেয় না? আর আমি তো কোনো অযৌক্তিক সুরক্ষা চাচ্ছি না, আমি যৌক্তিক সুরক্ষা চাচ্ছি। আমাকে যদি অযৌক্তিক সুরক্ষা দিতে হতো তাহলে আমি এটার বিপরীতে থাকতাম। আমি যৌক্তিক সুরক্ষা চাচ্ছি। আমি একটি অসম প্রতিযোগিতার সম্মুখীন। আপনি যদি একটু আমাদের ডাটাগুলো দেখেন, 5205, 5206, 5207, এই 3টে এইচএস কোডের ব্যাপারে আমরা কথা বলেছি যে এই 3টে এইচএস কোডের ভিতরে 10 থেকে 30 কাউন্টের যে সুতা, এই সুতাটুকু বন্ডের থেকে সুবিধার আওতায় বাইরে দেওয়া হোক। কারণ এই সুতাতে আমাদের সক্ষমতা, আমাদের সাপ্লাই করার ক্যাপাবিলিটি আমাদের ডিমান্ডের চেয়েও বেশি। তাহলে আমি তো সেলফ সাফিসিয়েন্ট এই সুতা দেওয়ার ব্যাপারে। তো সেই ক্ষেত্রে তো আমার কাছ থেকে যদি ওনারা সুতাটা নেন বা আমি বিক্রি করতে পারি, তাহলে আমাদের দেশীয় শিল্পের সুরক্ষা হলো, এক্সপোর্টাররা অনেক বেনিফিট পেলেন। আপনি জেনে অবাক হবেন, শুধুমাত্র যদি আমি এই 3টে এইচএস কোডের সম্মিলিত একটি পরিসংখ্যান 2022-23 থেকে 2024-25 অবধি আপনাকে দেই, 22-23 সালে এই 3টে এইচএস কোডের আন্ডারে আমাদের 35.079 কোটি কেজি সুতা ইম্পোর্ট হয়েছিল এবং 24-25 সালে সেই ইম্পোর্ট বেড়ে দাঁড়িয়েছে 69.71 কোটি।
তার মানে প্রায় 100% ইনক্রিজ, মানে দ্বিগুণ ইম্পোর্ট হয়েছে। যেটার 22-23 ভ্যালু ছিল 14,409 কোটি টাকা, সেখানে 24-25 অর্থ বছর এটার ইম্পোর্ট ভ্যালু দাঁড়িয়েছে 26,700 কোটি টাকা। তার মানে আমি প্রায় $2 বিলিয়ন সুতা ইম্পোর্ট করছি। এই ফরেন কারেন্সি রিটেনশনটা করতে তো আমি পারতাম যদি আমার লোকাল ইন্ডাস্ট্রিগুলোই সুতা দিতে সক্ষম। তাই এইটার যে ইম্প্যাক্ট অন ইকোনমি, আমি যদি আজকে সচল হই, আমাদের 55টা মিল বন্ধ, আমাদের ম্যাক্সিমাম মিল 40% ক্যাপাসিটিতে চলছে, এই ক্যাপাসিটিটা যদি মার্কেটে ফেরত আসে, তাহলে এই যে ফরেন কারেন্সি রিটেনশনটা এই দেশে হবে, এটার বেনিফিট তো শুধু আমি একলা হব না, আমাদের গার্মেন্টসের ভাইরাও হবেন, আমাদের আপামর জনসাধারণ হবে। কিন্তু গার্মেন্টস মালিক আজকে আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে বিকেএমএ এবং বিজিএমএ যৌথ একটি সংবাদ সম্মেলন করেছে এবং সেখানে বলেছে যে ভারত থেকে সুতা আমদানির এই যে প্রক্রিয়াটি যদি হয় তাহলে এটি একটি অশনি সংকেত পোশাক খাতের জন্য, এবং তারা এটি আসলে চায় না, এবং তারা বলছে যে একচেটিয়া সিদ্ধান্ত দেওয়া হচ্ছে যেটি আসলে মানে সুতাকল মালিক বা স্পিনিং শিল্পের জন্য সুবিধাজনক, কিন্তু তাদের জন্য একটি ক্ষতিকর হবে বলে মনে করেন। না, আমি ওনাদের বক্তব্যের সাথে একমত না। এক্ষেত্রে আপনাদের যুক্তিগুলো যদি একটু যুক্তিগুলো বলেন, ওনাদেরকে ভুলে আমি যদি দেখি, আমাদের এই ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিযোগী দেশ হলো ভারত, যার পলিসি সাপোর্টগুলো আমি আপনাকে একটু আগে বললাম। সেক্ষেত্রে ওনাদের যে পলিসি সাপোর্ট তারা পাচ্ছে, শুধুমাত্র জাস্ট আমি আরেকটা ছোট দিয়ে পরিসংখ্যান নিয়ে শেষ করি। এখানে এইচএস কোড 5205 আওতায় আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে 22-23 বছরে আমদানি ছিল 21 কোটি কেজি, মানে ইন্ডিয়া থেকে। এর তুলনায় 24-25 অর্থ বছরে আমদানি হয়েছে 53 কোটি কেজি, তার মানে এটা প্রায় দ্বিগুণেরও বেশি। এবং এটা প্রবৃদ্ধি ওজনে হয়েছে 156%, আমদানি মূল্যে প্রবৃদ্ধি হয়েছে 132%। আপনি দেখেন ভয়াবহতা কতটুক। ওনার ইম্পোর্টের এই সার্জ হওয়ার কারণেই তো আজকে আমার লোকাল ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এবং আমি কেন কস্ট কম্পিটিটিভ না, আমার দোষে না, ওনার পলিসি সাপোর্টের কারণে। আমার এখানে কোনো পলিসি সাপোর্ট নেই। আপনি এখান থেকে ইনসেন্টিভ উইথড্র করছেন, আর ওরা ওখানে ইনসেন্টিভ দিচ্ছে কিভাবে তাকে সুতাটাকে বা তার পণ্যটাকে এক্সপোর্ট মার্কেটে আরো বেশি কম্পিটিটিভ করা যায়। এখন আমি যদি একটু বলি, আজকের এই বায়াররা, ওনারা যারা আজকে কস্ট শিটগুলো করেন, ওনাদের সুতার মূল্যটা তো এখন নির্ধারিত হয়ে যাচ্ছে ওনাদের বায়ার কর্তৃক। ওপেন কস্ট শিটে আমাদের গার্মেন্টসের সম্মানিত মালিকরা যে মার্কেটিং করেন, ওখানে ওনাদেরকে বলে দেওয়া হয় পার্শ্ববর্তী দেশের ওই মিলের থেকে এই দামে আপনি সুতাটি কিনেন, এই দামে সুতাটি কিনেন, রাইট? এখন আজকে এই পরিস্থিতিতে আজকে থেকে 3 মাস আর 6 মাস পরে যদি এই পলিসি সাপোর্ট আমরা না পাই, আমাদের ফ্যাক্টরিগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে যেই সুতাটা আজকে উনি $2.5 পার্শ্ববর্তী দেশ থেকে কিনছেন, এই সুতাটা ওনাকে $3.5 কিনতে হবে। এটা কিন্তু একটা সুদূর প্রসারী পরিকল্পনার ফসল, ষড়যন্ত্রের ফসল। তখন কিন্তু এই সুতো উনি $2.5 বিক্রি করবেন না, যখন এখানকার স্পিনাররা মরে যাবে। তখন আপনি 100% ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রিতে পরিণত হবেন সুতার ক্ষেত্রে। তখন কিন্তু উনি আপনার সাথে মনোপলি করবে, উনি তখন সুতার দাম বাড়াবেন। এই নজির কিন্তু আছে ওনাদের ক্ষেত্রে। ওনারা, আমরা তুলার এলসি ওপেন করে তুলা পাই নাই, সুতার দাম ওনারা মাঝপথে বাড়িয়ে দিয়েছেন। এখন শুধু সময়ের অপেক্ষা। তখন যখন $1 সুতার দাম বেড়ে যাবে 6 মাস পরে, তখন কি ওনারা কস্ট কম্পিটিটিভ থাকবেন? তখন কি ওনাদের প্রাইসের কম্পিটিটিভনেস হারাবে না? আমি এই প্রশ্নটা বলতে চাই। আমি কি শর্ট টার্ম একটা বেনিফিট নিয়ে চিন্তা করব, না আমি একটা দেশের লং টার্ম হলিস্টিক স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো? সো আমার মনে হয় এইসব ব্যাপারে এই যে বক্তব্যগুলো আসছে, এগুলো কনক্রিট না। আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি যদি না থাকি তাহলে ওনাদের পরবর্তীতে নিরাপত্তাটা কি? আজকে উনি আমার থেকে সুতা একদিনে নিয়ে এক্সপোর্ট করে চলে যান। আপনাকে আরেকটা কথা ধরিয়ে দিতে চাই, ইউরোপিয়ান ইউনিয়নে জিএসপি প্লাস যে ফ্যাসিলিটিস আসছে, সেখানে ভ্যালু এডিশনের একটা পার্সেন্টেজ আছে, 40 থেকে 60% ভ্যালু এডিশন করতে হবে, যেটি নভেম্বর মাস থেকে ইমপ্লিমেন্ট হওয়ার কথা। তা আমার সুতার মিল যদি মরে যায়, নিট সেক্টরে 40 থেকে 60% ভ্যালু এডিশন হবে কিভাবে? আপনি কি পার্শ্ববর্তী দেশ থেকে সুতা আমদানি করে এই ভ্যালু এডিশন করতে পারবেন? পারবেন না। ওই ভ্যালু এডিশন যদি আপনি এনশিওর না করেন, আপনি কি ফ্যাসিলিটিস পাবেন? জিএসপি পাবেন না। তাহলে আমি যদি, আমাদের বস্ত্র কলগুলো যদি অস্তিত্ব না থাকে, তখন তাদের এক্সপোর্টের গন্তব্য কোথায়? ওরা ইউরোপে এক্সপোর্ট করতে পারবেন? তখন তো এক্সপোর্টটাই হুমকির মুখে পড়বে। সো আমার মনে হয় এই যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে সাথে আজকে ইউএস যে ট্যারিফ দিচ্ছে ইন্ডিয়ার উপর, প্রায় 500% বা 50% ট্যারিফ আরো বাড়াই দিবে। ইন্ডিয়া থেকে সুতো এনে আপনি যদি আমেরিকান মার্কেটে এক্সপোর্ট করেন, আপনি কি আজকে দেখতেছেন না ট্রাম্প বলতেছে, আমি যেই দেশে ট্যারিফ দিতেছি, তুমি সেই দেশ থেকে যদি পণ্য এনে আমাকে এক্সপোর্ট করো, আমি তোমার পণ্যের উপর ট্যারিফ দিব।
তাহলে তো আমার ট্যারিফটা, যে প্রেফারেন্সিয়াল ট্যারিফটা আমি পেলাম, এটাও তো পরবর্তীতে ঝুঁকির সম্মুখে চলে যাবে। এবং আমেরিকান মার্কেটে আমার আমেরিকা থেকে তুলা এনে এই সুতা দিয়ে যদি আমরা এক্সপোর্ট করি, তাহলে কিন্তু এখানে একটা ট্যারিফ বেনিফিট পাওয়া যায়। এটা প্রেফারেন্সিয়াল ট্যারিফ মানে একটা ক্যালকুলেশনে আমার ট্যারিফটা কিছু কমে যায়। আমার মিলি যদি না থাকে, তুলা আনবো থেকে? সো আমার মনে হয় এই যে ভ্যালু এডিশনের যে সুযোগগুলো সামনে আছে, যে ফ্যাসিলিটিস আমাদের ভ্যালু এডিশনটা ইউরোপিয়ান মার্কেটের জন্য দরকার, বা আমেরিকা যদি আমাদের উপর আবার অন্য কোনো একটা পেনাল্টি ট্যারিফ ইম্পোজ করে দেয়, যে টিকিট তুমি ইন্ডিয়া থেকে সুতা আনছো, আমি ওর উপর ট্যারিফ দিয়ে বসে রাখছি, তখন তোমার গার্মেন্টসের উপর আমার এক্সট্রা ট্যারিফ দিতে হবে, হতে পারে। এটা হ্যাঁ, ইউরোপেরটা যে অবশ্যই, এটা তো বুঝতেই পারছেন। এক্ষেত্রে আপনার যুক্তিগুলো আপনি তুলে ধরেছেন। এখানে আপনার সাথে বলতে চাই যে আসলে তাহলে সমস্যাটা কোথায়? এখানে তো তাহলে পলিসি মেকার যারা, মানে বিশেষ করে আপনাদের খাতের জন্য যে পলিসিটা হওয়া দরকার ছিল, সেইখানে দুর্বলতার কারণেই তো এটা হচ্ছে। এবং আমাদের দেশের পোশাক তৈরি মালিকরা ভারত থেকে বা প্রতিবেশী দেশ থেকে সুতা আনতে বাধ্য হচ্ছে। তাহলে এখানে পলিসিটা রিফর্ম হওয়া উচিত কিনা, বা এটা কিভাবে করা উচিত বলে মনে করেন? না, আমাদের দেশে তো আসলে আমরা কোনো প্রোঅ্যাক্টিভ পলিসি নেই না। সমস্যাটা হলো আমরা রিঅ্যাক্টিভ পলিসি নেই। যখন সবকিছু ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়, তখন পলিসি নিয়ে চিন্তা হয়। আমি সেই জায়গাটাই যেতে চাচ্ছি। পার্শ্ববর্তী দেশের পলিসির যে ধারাবাহিকতা যদি দেখেন, ওরা প্রতিদিন, প্রতি বছর, প্রতি মাস দেখছে পলিসি। এটা কোন স্ট্যাটিক জিনিস না, এটা ডায়নামিক। এটাকে আপনাকে সব সময় চেঞ্জের ভিতরে রাখতে হবে। আর আমাদের দেশের গুলো কি হচ্ছে, আমাদের দেশে আপনি 5% ইনসেন্টিভ থেকে গার্মেন্টসে 1.5% করে দিলেন। তার মানে এটা বড় ক্ষতি, যে আপনি লোকাল স্পিনারদের সুতা ইউজ করলো না, যদি 5% ইনসেন্টিভ পেত, তাহলে উনি স্বভাবত কস্টিং করে দেখতো আমার লোকাল সোর্স থেকে নেওয়ার দরকার ছিল, উনি তো নিলেন না। এখন তো সরকারের সেই সক্ষমতাও নাকি নেই আমাকে ইনসেন্টিভ দেওয়ার। যদি সরকারের সক্ষমতা ইনসেন্টিভ দেওয়ার ক্ষেত্রে না থাকে, তাহলে আমাকে বিকল্প পলিসি সাপোর্ট দেখ। তো বিকল্প পলিসি সাপোর্ট ভাবে আমরা খুবই যৌক্তিকভাবে বলছি, যেই সুতাটা বাংলাদেশে ক্যাপাসিটি বেশি আছে, দেখেন আমরা কত রেশনাল কথা বলছি। আমরা বলি নাই ঢালাও ভাবে সব সুতা, আমরা বলি নাই ম্যানমেড ইয়ার্ন, আমরা বলি নাই তোমার রেয়নের সুতা, আমরা বলি নাই পিসিসি পিস, আমরা বলছি না যেই সুতাটাতে আমাদের সক্ষমতা বেশি, আমরা দিতে পারি এবং কাউন্ট ঠিক করে দিয়েছি, সেই সুতাটা আপনারা আমাদের এখান থেকে, আমরা সেই পলিসি সাপোর্টটুকুই চাচ্ছি এবং সরকার সে ব্যাপারেই কাজ করছেন। এবং আমি মনে করি এটা খুবই উপযুক্ত একটা সিদ্ধান্ত হয়েছে। একটি সেক্টরকে ধ্বংস করে আরেকটি সেক্টর কখনো বেঁচে থাকতে পারবে না। আজকের এই টেবিলে আমি বলে যাচ্ছি, এই সেক্টর যদি ধ্বংস হয়ে যায়, তাহলে যেই সেক্টর আজকে বলছেন, এই সেক্টরেরও অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে। আচ্ছা রাজীব ভাই, এখানে আপনার যে সুতাগুলো আনা হতো বন্ডেড সুবিধা দিয়ে, এই সুতাগুলো পোশাক তৈরি, মানে পোশাক কারখানায় ব্যবহারের পাশাপাশি লোকাল বাজারেও নাকি পাওয়া যায়, এরকম অভিযোগ আছে। এই বিষয়ে আসলে যদি আপনি বলতেন যে এটা তো ভাই আমাদের দেশের ক্যান্সার। এই যে বন্ডের মার্কেটে যে লোকাল এক্সপোর্টের সুতাগুলো আসে, এটা মানে সব ব্যবসায় তো ভালো মন্দ মানুষ থাকে, এবং এখানে একটি দুষ্ট চক্র সবসময় এই বন্ডের সুবিধা অপব্যবহার করতে থাকে। আপনি আজকে যে কোনো লোকাল উইভিং মিলে গিয়ে দেখবেন, বা ইসলামপুরে যান, বা যে কোনো জায়গায় যান, দেখবেন ইন্ডিয়ান সুতার ব্যাগ বা পার্শ্ববর্তী বিভিন্ন সুতার ব্যাগ কাপড় পাওয়া যাচ্ছে। কিভাবে? এগুলো সব বন্ডের পিলফারেজ। এই পিলফারেজটা যদি মেনটেন করা যেত, কন্ট্রোল করা যেত, তাহলেও কিন্তু আমাদের সমস্যার প্রকটতা কিছুটা কমতো। আর একটা জিনিস বলি, বন্ড সুবিধাটা আজকে থেকে 45 বছর আগে দেওয়া হয়েছে। বন্ড কখন দিয়েছিল আপনাকে? যখন আপনার ব্যাকওয়ার্ডের সক্ষমতা ছিল না। রাইট। এটার স্ট্র্যাটেজিটা কি? লজিকটা হলো, তোমার সক্ষমতা নাই, তুমি ইম্পোর্ট করে আনো, তারপরে আমার সক্ষমতা বাড়বে, আমি আস্তে আস্তে সুবিধা প্রত্যাহার করব। তো 45 বছরেও কি আমার সক্ষমতা ডেভেলপ করে নাই? আমার যে $23 বিলিয়ন ইনভেস্টমেন্ট হলো, এটা কি কেউ দেখে না? এটা কি আমার সক্ষমতা না? তাহলে বন্ডের সুবিধা 45 বছর পরে কেন এখন এনজয় করে যেতে হবে? যেই সেক্টর স্বয়ংসম্পন্ন হয়ে গেছে, সেখান থেকে আস্তে আস্তে আপনি বন্ড কমায় আনেন, গ্র্যাজুয়ালি উইথড্র করেন, তাহলে তো লোকাল ইন্ডাস্ট্রিটা গ্রো আপ করবে। পাকিস্তানের মতন দেশে 5 থেকে 7টা ভালো কেমিক্যাল ফ্যাক্টরি আছে, যারা এই আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি হিসেবে আমাদের যে ডাইস কেমিক্যালসগুলো ওরা ওনাদের মার্কেটে লোকালি দেয়। আমাদের দেশে কি ফ্যাক্টরিটা গ্রো আপ করছে? করে নাই। কেন? বন্ডে আপনি বাইরে থেকে জিনিসপত্র নিয়ে আসতে পারেন, কেমিক্যালস, অ্যাডিটিভ যেগুলো লাগে নিয়ে আসতে পারেন। তাহলে আমার তো উচিত একটা স্ট্র্যাটেজি নেওয়া, যে ক্রমান্বয়ে আমি কিছু কিছু ক্ষেত্রে বন্ড কমায় নিয়ে আসবো, যাতে লোকাল ইন্ডাস্ট্রিগুলো উৎসাহিত হয়ে সেখানে
তাদের সক্ষমতা বাড়াতে পারে। কেন আমরা মোটরসাইকেল এটা করছি না, আমরা ফ্রিজে এটা করছি না? বাংলাদেশকে আজকের থেকে 20 বছর 25 বছর আগে জানতো যে সে মোটরসাইকেল আর ফ্রিজ বানাইতে পারবে? আমরা বানাচ্ছি না। সেই ক্ষেত্রে যদি একটা সেক্টরে, এরকম সেক্টরে তো বাংলাদেশকে প্রোটেকশন না উৎসাহিত করছে, সেক্ষেত্রে মানে সঠিক সময়ে এই সিদ্ধান্তটা এসেছে বলে মনে করেন? অবশ্যই, কারণ আমারটা তো প্রতিষ্ঠিত শিল্প, আমার সক্ষমতা আছে, সেখানে আপনি এখন পলিসি সাপোর্ট না দিয়ে উল্টা আমাকে ধ্বংসের দিকে আমি চলে যাচ্ছি। জি, আমরা আলোচনায় ফিরবো, তবে সময় একটি বিরতির পরে এসে আসলে আমরা আলোচনা করব। দর্শক, আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে একটি বিরতি নিতে চাই, বিরতির পর ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। দর্শক, আজ আমরা আলোচনায় আছি, আমাদের আলোচনার বিষয় বহুমুখী সংকটে টেক্সটাইল খাত। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন বিটিএম এর সাবেক পরিচালক জনাব রাজীব হায়দার। রাজীব হায়দার, আপনার সাথে আমরা আলোচনা করব, তবে তার আগে আমরা কয়েকটি বিষয় একটু জেনে নিতে চাই। আজকের পত্রিকার কয়েকটি গুরুত্বপূর্ণ শিরোনাম, শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট একটু দেখতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তাদের বাংলা ভার্সনে একটি রিপোর্ট করেছে, দেশীয় স্পিনিং শিল্প রক্ষায় শুল্কমুক্ত সুতা আমদানির সুবিধা বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার। যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনাও করছিলাম। পরের শিরোনামটি আমরা দেখতে চাই, সেখানে বলা হচ্ছে যে শেয়ার বিজ তারা শিরোনাম করেছে পুঁজিবাজারের আইনি সংস্কারের বড় অংশ সম্পূর্ণ, বিএসসি চেয়ারম্যান। পরেরটি দেখতে চাই, পরের শিরোনামটি করেছে বাংলাদেশ প্রতিদিন, তারা বলছে যে সূচকের উত্থানে পুঁজিবাজারের লেনদেন চলছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও অপর বাজার চট্টগ্রাম এক্সচেঞ্জ সিএসসিতে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে, এরকম শিরোনাম করে রিপোর্ট করেছে। আমরা দেখতে চাই ইত্তেফাকের শিরোনামটি করেছে, পরের শিরোনামটি ইত্তেফাক বলছে যে শরিয়ার ফেরে মুনাফা বঞ্চিত আমানতকারীরা। এর পরের শিরোনামটি দেখতে চাই, শিরোনামটি করেছে কালের কণ্ঠ, তারা বলছে যে ব্যবসা বাণিজ্যে এখনও দুর্দিন, ক্ষুদ্র মাঝারি বড় ব্যবসায়ী শিল্প মালিক সবাই উদ্বিগ্ন নির্বাচন বা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এই শিরোনামটি করেছে দৈনিক কালের কণ্ঠ। দর্শক, আমরা এই সাথে দেখতে চাই মুদ্রা বাজারের আপডেট একটু দেখতে চাই। মুদ্রা বাজারের কী রয়েছে এই মুহূর্তে? আমরা দেখতে পাচ্ছি মার্কিন ডলার 122 টাকা ক্রয় হচ্ছে, 123 টাকা বিক্রি, ইউরো 138 টাকা ক্রয়, 143 টাকা বিক্রি, পাউন্ড 159 টাকা ক্রয়, বিক্রি হচ্ছে 166 টাকায়, চীনা ইউয়ান 16 টাকা ক্রয়, 18 টাকা বিক্রি, সৌদি রিয়াল 32 টাকা ক্রয়, বিক্রি হচ্ছে 33 টাকা 20 পয়সায়, ভারতীয় রুপি 1 টাকা 25 পয়সায় ক্রয়, বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। একই সাথে আমরা একটু স্বর্ণের বাজার এবং রূপার বাজার দেখতে চাই। স্বর্ণের বাজার আমরা দেখতে পাচ্ছি যে 22 ক্যারেটের স্বর্ণ যেটি, সেটি আজকের বাজারে রয়েছে 2,34,680 টাকা। 21 ক্যারেটের স্বর্ণের দাম রয়েছে 2,24,007 টাকা। 18 ক্যারেটের স্বর্ণের দাম আছে 1,91,990 টাকা এবং সনাতন প্রতিবারী স্বর্ণের দাম রয়েছে 1,57,000 টাকা। পরের দেখতে চাই যে রূপার দরদাম। রূপার দামে আমরা দেখতে পাচ্ছি 22 ক্যারেটের রূপা যেটি, সেটির দাম আজকের বাজারে প্রতিবারীর দাম 5,949 টাকা, 21 ক্যারেটের দাম 5,715 টাকা, 18 ক্যারেটের দাম 4,899 টাকা এবং সনাতন প্রতিবারী রূপার দাম আছে 3,674 টাকা। আমরা একটু ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে শেয়ার বাজারটা একটু দেখে নিতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে 3টি সূচকে ঊর্ধ্বমুখী রয়েছে। ডিএসইএক্স ইন্ডেক্স যেটি, সেটি 58 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 5,094 পয়েন্টে। ডিএসইএক্স সরিয়া ভিত্তিক ইন্ডেক্সটি 13 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 1,022 পয়েন্টে। ডিএস30 ইন্ডেক্সটি 25 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 1,964 পয়েন্ট। এখন পর্যন্ত 418 কোটি টাকা লেনদেন হয়েছে। 304টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে 45টি কোম্পানির শেয়ারের দর এবং অপরিবর্তিত আছে 42টি কোম্পানির শেয়ারের দর। আমরা শেয়ার বাজার, মুদ্রা বাজার, স্বর্ণ বাজার সব তথ্যগুলো একটু দেখে নিলাম আজকে এই মুহূর্তে। আমরা আবারও আলোচনায় ফিরতে চাই। জনাব রাজীব হায়দার, আমাদের কাছে যে তথ্যটা আছে সেখানে আমরা দেখছি যে আপনিও বলছিলেন কিছুটা আলোচনায় যে 2022-23 যে অর্থ বছর, সেখানে 3টি যে এসএস কোর্টে সুতা আমদানি হয়েছে, সেখানে দেখা যায় যে 36,000 মেট্রিক টন সুতা এসেছে
এটি 23-24 অর্থ বছরে আরও বেড়েছে, 41,000 মেট্রিক টন এসেছে এবং চলতি মানে বিদায়ী অর্থ বছর যেটি 24-25 সেখানে আরও বেড়েছে। অর্থাৎ এই যে এটি ঊর্ধ্বমুখী একটি অবস্থা, সেখানে আসে এরকম একটি সিদ্ধান্ত যখন নিল, এটি তখন আসলে এই আমদানি কমে যাওয়া বা হচ্ছে এটি কমে যাওয়ার কারণে দেশীয় শিল্প বা স্পিনিং শিল্পগুলো বেঁচে থাকার একটি রূপরেখা বা পথরেখা তৈরি হলো কিনা? আরেকবার বলবেন। মানে এই যে এতে করে আসলে মানে আমরা দেখলাম যে 22-23 অর্থ বছর বা 23-24 অর্থ বছর বা 24-25 অর্থ বছরে যে বিপুল পরিমাণে সুতা আমদানি হয়েছে, এখন এই যে এটা হয়েছে বন্ড প্রত্যাহারের যে সিদ্ধান্তটা হয়েছে, এতে করে আসলে দেশীয় শিল্প টিকে থাকার জন্য এটা সুবিধাজনক হবে কিনা বা এখানে ক্ষতির জায়গাটা থেকে আমরা রক্ষা পাবো কিনা? না, আসলে আমাদের যদি বলেন যে এটা কিন্তু এই চিত্রটাই বলে দিচ্ছে যে বাইরে থেকে ইম্পোর্টের ভয়াবহতাটা কত প্রকট। এবং আরেকটি জিনিস আপনি এখানে দেখবেন, এই ডাটাটা অ্যানালাইসিস যদি করেন, আপনি যদি ওনাদের ভলিউমেট্রিক এটা দেখেন, ইনক্রিজটা দেখেন, আর দাম ভিত্তিক ইনক্রিজটা দেখেন, ওই দুটো কিন্তু মিলে না। ভলিউমেট্রিক ইনক্রিজের চেয়ে দাম ভিত্তিক ইনক্রিমেন্টটা কম। তার মানে এটা কি বোঝাচ্ছে? আমি বোঝাতে চাচ্ছি যে ওনাদের ইউনিট প্রাইস কমছে। আমাদেরকে এই যে আজকে যে সিদ্ধান্তটা আসছে, এটা কিন্তু ওভারনাইটলি আসে নাই। আমরা একটা প্রসেসের ভিতর দিয়ে গেছি। আমরা বাংলাদেশ ট্যারিফ কমিশনের প্রেজেন্টেশন করছি, ওইখানে বিজিএমএ বিকেএমএ সাহেবের সাথে আমাদের ক্রস কনসালটেশন হয়েছে, ওনাদের বক্তব্য দিয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ে ওনারা একটা রিকমেন্ডেশন পাঠিয়েছে। তার মানে কি এটা কোনো হুটহাট সিদ্ধান্ত হয় নাই, আমাদের ফ্যাক্টটা ওয়েল এস্টাবলিশড। এটা আমরা বুঝাতে পেরেছি যে আমাদের দেশে সুতা পার্শ্ববর্তী দেশ থেকে ডাম্পিং হচ্ছে। ইন্দোনেশিয়া থেকে সেফগার্ড ডিউটি দেয় নাই ভারতীয় সুতার উপরে, আপনি দেখেন ওয়েবসাইটে দিয়েছে। কেন দিয়েছে? তাদের লোকাল ইন্ডাস্ট্রি প্রোটেকশন করার জন্য। এখন আমি যে দেশ থেকে, ওনারা পার্শ্ববর্তী দেশ নিজস্ব তুলা ইউজ করেন, তাদের নিজস্ব টেক্সটাইল যন্ত্রপাতি আছে, ওখানে ফ্যাক্টরি এস্টাবলিশমেন্ট কস্ট আর আমার ফ্যাক্টরি এস্টাবলিশমেন্ট কস্টের ভিতরে অনেক তফাৎ। তারা নিজের তুলা নিজের টেক্সটাইল যন্ত্রপাতি দিয়ে মিল করেন এবং তাদের এতগুলো পলিসি সাপোর্ট আছে। তারপরে যে দেশে তার নিজস্ব র মেটেরিয়াল অ্যাভেলেবেল, সেই দেশের সরকার তাকে ইনসেন্টিভ সাপোর্ট দেয় সুতা এক্সপোর্ট করলে, রোড ট্যাপ নামে। তার প্রাদেশিক সরকার তাকে 5% ইন্টারেস্টে সাবসিডি দেয়, তার ক্যাপিটাল সাবসিডির উপরে 50% ইনভেস্টমেন্ট করে দেয়, তার শ্রমিকের বেতন 5,000 রুপি দেয়। এই যে কিছু জিনিসগুলো আমি বললাম, এগুলো কোনোটাই মুখের কথা না। এত সাবসিডি পাওয়ার পরে উনি আমার থেকে 50-60 সেন্টের প্রাইজে সুতা যে এক্সপোর্ট করে, আমরা হিসাব করে দেখাই দিছি ওনার ভ্যালুয়েশন কি, আমার ভ্যালুয়েশন কি। তার মানে উনি এতগুলো পলিসি সাপোর্ট নিয়ে এই যে কস্টে আমাকে ডাম্পিং প্রাইসে আমাকে সুতাটা বিক্রি করে দিচ্ছেন, দাম করতেছেন, তাহলে কি হচ্ছে? আমি পাচ্ছি না প্রতিযোগিতায়, আমার সক্ষমতা ইউজ হচ্ছে না, আমার মিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এক সময় আমি শেষ হয়ে যাব, ওইখান থেকে পুরা সুতাটা আসবে। গার্মেন্ট শিল্পকে 100% ইম্পোর্ট করে সুতা বাঁচতে পারবে? এই যে ডাটাটা আমি আপনাকে দিলাম, এটাতেই তো বুঝায় যে প্রায় দ্বিগুণেরও বেশি ইম্পোর্ট করতেছি আমরা। জি, একটু যুক্ত করতে চাই আপনার সাথে, সেটি হচ্ছে যে এই যে আমরা দেখলাম বিজিএমই এবং বিকেএমই এর যে বক্তব্য যদি আমরা ধরি, সেক্ষেত্রে আপনাদের বক্তব্যের সাথে দুই রকম বক্তব্য। এতে করে কি মনে হয় যে দুটি সংগঠন বা এই পোশাক খাতের সাথে সুতার মালিকদের সাথে একটি মানে মুখোমুখি অবস্থানে? না, আমি তা মনে করি না মুখোমুখি অবস্থান। আমি মনে করি আমরা সহাবস্থানে বিশ্বাসী। মুখোমুখি অবস্থান দিয়ে এই সময় এই জিওপলিটিক্যাল এই সিনারিওতে পৃথিবীতে কেউ মুখোমুখি অবস্থানে জিততে পারবে না, ওনাকে সহ অবস্থান করতে হবে। আমার বক্তব্য কিন্তু আমি আজকেও বলতেছি সহ অবস্থান করতে। সেটা কিভাবে করা? সেটা সম্ভব হলো আমাদের সক্ষমতাটা ইউজ করে ওনারা যদি ওনাদের প্রোডাক্টের সঠিক মূল্যটা বাইরে থেকে আনতে পারেন। আমার প্রোডাক্ট, যেই প্রোডাক্ট বা গেঞ্জি আমি বানাচ্ছি, আমি প্রশ্ন রাখতে চাই এটা সঠিক মূল্য কি আমি পাই? ওনারাই কিন্তু বিভিন্ন সিম্পোজিয়ামে সেমিনারে বলে বায়াররা ক্রমাগত তাদেরকে চাপ দিচ্ছে পণ্যের মূল্য কমানোর জন্য। তার মানে কি আমার পণ্যটাও তো সঠিক মূল্যে আমি বাইরে সেল করতে পারতেছি না। উনি ওপেন কস্টিং শিটে বলে দিচ্ছেন ও ঢাকার প্রাইস $3, সুতার দাম $2.90, ইন্ডিয়াতে বা পার্শ্ববর্তী দেশের অমুক মিলে $2.50। আমি তোমার জন্য 70,000 টন সুতা ওইখান থেকে বুক করে দিলাম। বায়ার সুতা বুক করে দিচ্ছে,
ওই বুক করা সুতায় $2.70 উনি এসে সুতা এখান থেকে ইম্পোর্ট করে বিক্রি করছে। উনি পাচ্ছেনটা কি? শুধুমাত্র ভ্যালু এডিশন টুক, মানে তার শিলাইয়ের মূল্যটুক, ওই অংশটুকু ভ্যালু এডিশন। তাহলে ওই জায়গাতে যদি আজকে $2, আমাদের সুতার প্রাইস যখন $4.5 থেকে $5 হয়েছিল, তখন কি এই দেশে থেকে সুতা গার্মেন্টস এক্সপোর্ট হয় নাই? এই রিটেলাররা তো আমাদের দেশ থেকে সুতা ওই সময় সুতার প্রাইসে কাপড় নিয়ে গেছে। এই যে জিনিসটা বলা হয় ওনারা কম্পিটিটিভনেস হারায় ফেলবেন, বাইরে আমাদের দেশ থেকে অর্ডার সরিয়ে নিয়ে যাবে, এগুলো ঢালাওভাবে বলাটা মনে উচিত না। এটা এত সহজ না যে আজকে সুতার প্রাইস রিঅ্যাডজাস্ট হলে সমস্ত অর্ডার বাংলাদেশ থেকে সরে চলে যাবে। এর নজির কিন্তু আগে হয় নাই। সুতার প্রাইস ওনারা অ্যাডজাস্ট করেছে। এখন ওনারা দেখছেন কি, ওনারা এখন বুঝে গেছে যে না, এই দেশে শিল্প মরে যাচ্ছে, ওইখান পার্শ্ববর্তী দেশ থেকে আনা সহজ, তো উনি এখন ডিক্টেট করা শুরু করছে। এই যে একটা হলিস্টিক্যালি আমরা যে একটা ট্র্যাপের ভিতরে পড়ে যাচ্ছি, যেখানে দেশীয় এত বড় একটা শিল্প হুমকি হয়ে যাবে, এটা তো আমাদের অনুধাবন করা উচিত। রাজীব ভাই, জানতে চাই সেটি হচ্ছে যে আপনি বলছিলেন যে আপনাদের 55টি কল স্পিনিং মিল বন্ধ হয়ে গেছে এবং আমরা জানি যে সক্ষমতা অনুযায়ী আপনারা উৎপাদনও করতে পারছেন না। এই সংকটগুলো আসলে কি, যদি আপনি একটু সামারাইজ করতেন। যে মিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আপনি যদি আপনার উৎপাদিত খরচের চেয়ে 30-35 সেন্ট কমে সুতা বিক্রি করেন মার্কেটে, আপনি কতদিন টিকে থাকবেন? আপনি তো আপনার ওয়ার্কিং ক্যাপিটাল খেয়ে ফেলছেন। লস, প্রতিদিন আপনার লস হচ্ছে। তার লস নিতে নিতে যার যতক্ষণ সক্ষমতা থাকে উনি টিকে থাকেন, 100 টিকে থাকেন না। এমনিতে অর্ডার কম, তার উপরে যদি তার লসের সুতা বিক্রি করতে হয়, উনি টিকে থাকতে পারছেন না। এই কনসিকুয়েন্সেস আজকে 55টা হয়েছে, 6 মাস পরে বাকি সবারই হবে। এটা আসলে সময়ের ব্যাপার। তদুপরি কিন্তু দেখেন আমাদের গ্যাস ইলেকট্রিসিটির সংকট আছেই, সেখানে আমাদের এফিসিয়েন্সিতে আমরা একটা ড্রপ করি, গ্যাসের উচ্চ মূল্য আছে। হ্যাঁ, বিজিএমই বিকেএমই কিন্তু এই ক্ষেত্রে আমাদের সাথে একই সুরে কথা বলেন যে আমাদের ইনসেন্টিভ বাড়ায় দেওয়া হোক, গ্যাসের মূল্য কমায় দেওয়া হোক। ওনারা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমাদের সাথে বলেছেন, আসলে কি ফল হয়েছে? এখন আমি কি ওটার জন্য ওয়েট করতে থাকবো? আমরা যে ডিসিশনটা আসলে নিতে যাচ্ছি এটা কিন্তু খুবই সময় উপযোগী, এবং আমি আপনাকে অলরেডি সবগুলো ব্যাখ্যা দিয়েছি। তা আমার মনে হয় আরেকটা কথা বলে শেষ করতে চাই, এটা সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট সেক্টর। একটা স্পিনিং মিল বা একটা বস্ত্রকল, মোটরসাইকেল না যে আজকে বন্ধ হলো, কি কিসকাট দিয়ে কালকে শুরু হয়ে গেল। একটা বন্ধ কারখানা উৎপাদনে ফিরতে কিন্তু 1 বছরের বেশি সময় লাগে। আর এতগুলো কারখানা যদি বন্ধ হয়, আজকে নন পারফর্মিং লোনের যে ভয়াবহ চিত্র আমরা দেখছি সব ব্যাংকিং সেক্টরে, এটা কোথায় গিয়ে ঠেকবে তখন? অর্থনৈতিক কি বা ব্যাংকিং সেক্টর কি এই ধাক্কা নেওয়ার সামর্থ্য আছে? আমি যদি বন্ধ হয়ে যাই, আপনি এসে কি আমার থেকে টাকা নিতে পারবেন? মানে আমার মনে হয় সরকারের যেহেতু শুনছেন, দেখছেন, সব কিছু চিন্তা করে সময়োপযোগী সমস্যা নিতে হবে। আর আমাকে না বাঁচালে আপনি পরবর্তীতে ইউরোপিয়ান মার্কেটে, আমেরিকান মার্কেটে এক্সপোর্ট করার সক্ষমতা হারাবেন। আপনাদের সেই দাবিকে মনে হয় আগামী সরকারের জন্য রেখে দেওয়া উচিত, কারণ যেহেতু এই সরকারের বিদায়ের সময় চলে এসে নির্বাচন। না, এটা আসলে আগামী সরকার বা এই সরকারের বক্তব্য না, আমরা তো আরো আগের থেকে শুরু করছি। এটা এই মুহূর্তে করতে হবে, এবং আমি মনে করি পরবর্তী সরকার এটার সাথে 100% অ্যালাইনড হবেন, কারণ এটা কারো কোনো সেক্টরের স্বার্থে হচ্ছে না, এটা দেশের স্বার্থে হচ্ছে, এটা দেশের অস্তিত্বের স্বার্থে হচ্ছে, অর্থনীতির স্বার্থে হচ্ছে। সো আমি মনে করি এই ব্যাপারে পদক্ষেপ আজকে নিতে হবে। আমাদের আসলে 2 দিনও দেরি করার সময় নেই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জনাব রাজীব হায়দার আমাদের আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। এর সাথে আমরা আলোচনার পর্ব শেষ করতে হচ্ছে এখানে। ধন্যবাদ দর্শক, সময় হলো আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের বিরতির। ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন।
আমন্ত্রণ বিরতির পর আবারও বিজনেস আওয়ারে। দর্শক, এবারে জানাবো জনপদের শিল্প বাণিজ্যের খবর। আমদানি নির্ভরতা কমাতে পেঁয়াজ ও রসুন চাষাবাদে ঝুঁকেছেন লালমনিরহাটের কৃষক। চলতি রবি মৌসুমে তিস্তার জেগে ওঠা চরে পেঁয়াজ ও রসুনের বাম্পার ফলনের আশা করছেন তারা। কৃষি বিভাগের পক্ষ থেকে বিনামূল্যে বীজ সরবরাহ ও কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। লালমনিরহাট প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। জেগে ওঠা তিস্তার চরে স্বল্প মেয়াদী পেঁয়াজ ও রসুন চাষাবাদে ঝুঁকেছেন লালমনিরহাটের কৃষক। পেঁয়াজের সংকট ও উচ্চ মূল্যের কারণে ক্ষতিকর তামাক চাষ ছেড়ে পেঁয়াজ ও রসুন চাষ করছেন চরাঞ্চলের কৃষক। তারা বলছেন আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। উৎপাদিত পেঁয়াজ ও রসুনে স্থানীয় চাহিদা কিছুটা মেটানোর পাশাপাশি আসন্ন ঈদের বাজারেও সরবরাহ করতে পারবেন বলে আশা করছেন তারা। বর্তমানে বাজার মূল্য স্থিতিশীল থাকলে লাভবান হবেন বলেও আশাবাদী তারা। পেঁয়াজ ও রসুনের পাশাপাশি অন্যান্য মশলা জাতীয় ফসলও চাষ করেছেন এই অঞ্চলের কৃষক। ওই পেঁয়াজ এবং রসুন লাগাইছি, এখানে সুবিধা আছে। এর মাঝে আবার ধনিয়া পাতা ইতিমধ্যে আমার বিক্রি করা শুরু করে দিয়েছি। রসুনের মধ্যে ধনিয়া দিছি, যে ধনিয়াটা একটা ফসল আগাম আসবে, পরে ধনিয়া রসুনটা থাকবে, রসুনটা পরে সময়কালীন তুলে নিব। ফলন ভালো হয়েছে, আশা করি। মানে আমরাও আর কি ওই ভুট্টা চাষ না করি, হ্যাঁ এই পেঁয়াজে গাড়ার আশা করছি। আমি প্রত্যেক বছরই আবাদ করি, কিন্তু আমি 1 কেজি সারও পাইলাম না, 1 কেজি বিচিও পাইলাম না। কৃষি কর্মকর্তারা জানান, প্রণোদনার আওতায় কৃষকদের বিনামূল্যে পেঁয়াজের বীজ দেওয়ার পাশাপাশি মশলার উন্নত জাত ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে। আমাদের একটি প্রকল্প আছে, মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প। আমরা কৃষি বিভাগ থেকে এই প্রকল্পের আওতায় বিভিন্ন রকমের প্রদর্শনী সহায়তা দিচ্ছি কৃষককে। এর পাশাপাশি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে আমরা 2025-26 অর্থ বছরে 40 জন কৃষককে পেঁয়াজের বীজ সহায়তা আমরা দিয়েছি। চলতি রবি মৌসুমে তিস্তা তীরবর্তী এলাকায় প্রায় 3000 হেক্টর জমিতে মশলা জাতীয় ফসল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের অন্যতম ও বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে সব রকম চালের দাম কেজিতে অন্তত 2 টাকা থেকে 3 টাকা বেড়েছে। বছরের শুরুতে বাড়তি দামে চাল কিনতে এসে ক্ষুব্ধ ভোক্তারা। বাজার মনিটরিংয়ের দাবি তাদের। মিলেরা বলছেন, ধানের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে চালের দাম, যদিও প্রশাসন বলছে চালের বাজার নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। মাহতাবউদ্দিন লালনের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বাজারে আমন ধানের পর্যাপ্ত সরবরাহ থাকলেও কুষ্টিয়ার বাজারে নতুন করে বেড়েছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে মিনিকেট ও বাসমতি চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা। বাজারে ধানের সংকট না থাকলেও হঠাৎ করেই চালের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ নিম্ন আয়ের মানুষ। বাজার নিয়ন্ত্রণের সাথে জড়িত ব্যক্তিদের দুষেন ভোক্তারা। কেজিতে 2 টাকা মানে আমরা 25 কেজি বস্তা, সেখানে এক বস্তার উপর 50 টাকা করে বৃদ্ধি পাচ্ছে। তো এটা আসলে টোটালি ইম্প্যাক্ট আমাদের বাজারের উপর পড়ছে। গেল মাসের তুলনায় এই মাসে কেজিতে 2 টাকা মিনিকেট চাউলের বাড়তি আমাদেরকে কিনা লাগছে। সরকারের কাছে আমাদের আবেদন, যদি কোনো যাতে সিন্ডিকেট না হয়, সিন্ডিকেট না হয় স্বাভাবিক যেটা আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে যেন দামটা রাখে। খুচরা বিক্রেতারা বলছেন, মিল গেটে মিনিকেট ও বাসমতি চালের দাম কেজিতে 2 থেকে 3 টাকা বৃদ্ধি পেয়েছে। বাজার নিয়ন্ত্রণে এলসি চালু রাখার পরামর্শ তাদের। ধানের চালটা মিল থেকে বাড়তি রেটে আসছে, তখনই সেটা অবশ্যই আলটিমেটলি বাড়তি রেটে সেটা বিক্রি হচ্ছে। এই 15 দিনের ভিতরে কেজি প্রতি 2 টাকা চালের দাম বাড়ছে। মিল মালিক এই কথাই বলছে যে ধানের দাম বৃদ্ধি হওয়ার কারণেই চালের দাম বেড়েছে। এটা আমি মনে করি যে একটা সরকারি মনিটরিংটা খুব জরুরি, কেননা মনিটরিং না থাকার কারণে এই যে আমরা মিল গেটে যখন চাউল কিনতে যাচ্ছি তখন তারা বলছে যে ধানের দাম বেশি। এদিকে বাজারে ধানের দাম বৃদ্ধি পাওয়ায় বাড়তি দামে চাল বিক্রি করতে হচ্ছে বলে জানালেন মিল মালিকরা। হঠাৎ করে এই চাউলের চাহিদা বেড়ে যায়, বিভিন্ন অঞ্চলে ধানের দামও বেড়ে যায়, যার কারণে চাউলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।
দাম বৃদ্ধির কারসাজিতে কারো সংশ্লিষ্টতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। ধানের দামটি যদি না বাড়ে তাহলে এখানে চালের দামটিও বাড়বে না, এবং আমি বলেছি এটা কোনোভাবেই বাড়ানো যাবে না, কারণ সামনে রোজা, মানুষের যেন কোনো ভোগান্তি না হয়। যদি তারা কোনোভাবে ধানের দাম বা এই চালের দাম বাড়ায় তাহলে আমাদের যে আইনি প্রক্রিয়া আছে সেটা আমরা অবলম্বন করব। নতুন করে চালের দাম বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে বাজার নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এবারে জানাবো বিশ্ব বাণিজ্যের খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের হুমকিতে বড়সড় ধাক্কা খেল বিশ্ব অর্থনীতি। ডলারের বিপরীতে ইউরোর মান কমে 7 সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমেছে। দরপতন হয়েছে ব্রিটিশ পাউন্ডেরও। মূলত গ্রিনল্যান্ড কিনতে না পেরে ডেনমার্ক ও জার্মানি সহ ইউরোপের 8 দেশের উপর 1 ফেব্রুয়ারি থেকে 10% শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। একে ব্ল্যাকমেইল আখ্যা দিয়ে পাল্টা কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এমন পরিস্থিতিতে বড় ধরনের বাণিজ্য যুদ্ধের শঙ্কায় অস্থির হয়ে উঠেছে এশিয়ার শেয়ার বাজার। দর্শক, এই ছিল আপন ফ্যামিলি বিজনেস আওয়ারের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।